পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পার্লারের ব্যবসা, হ্যাঁ দিদি, প্রথমে একটা শুরু করেছিলে, হ্যাঁ এখান থেকে আজ 7টা। হ্যাঁ, শুরুটা পার্লার কেন, কি মনে হয়েছিল? আমার ছোট থেকে একটু মানে লোককে সাজাতে বেশি ভালো লাগে। 94-এর কথা, আমি উত্তরপাড়ায় থাকি। আমি লুকিয়ে লুকিয়ে আমাদের একটুখানি দূরে 10-15 মিনিট দূরে একটা পার্লার ছিল। তো সেই পার্লারে আমি মাকে বলতাম আমি হচ্ছে কাজ শিখতে যাচ্ছি, কিন্তু ওখানে আমি ফার্স্টে ঝাড়ু দিতাম, তারপরে হচ্ছে টেবিল পরিষ্কার করতাম। তখন তো টাকা লাগবে না শিখতে গেলে, কিন্তু টাকা তো আমাকে বাড়ি থেকে দেবে না। তো এই সব কাজগুলো করতাম। করতে করতে কিন্তু দিদি কাজ যখন করতেন তখন কিন্তু আমি চোখটা ওখানেই রাখতাম, টেবিল মুছছি চোখটা ওই দিকেই রাখছি। তারপরে 1-1.5 সপ্তাহ হয়ে যাওয়ার পর তখন আমি বললাম কি দিদি আমি কি একটু করব? তখন বলছে তুই কি শিখেছিস তাই যে তুই করবি বলে ফার্স্ট সুন্দর একটা শেপ দিয়ে আমি আইব্রো করলাম। তখন দিদি বলছে তুই কি করে শিখলি, আমি তো তোকে শেখাইনি। তখন আমি জানি আমি রোজ রাত্রিবেলা গিয়ে পায়েতে প্র্যাকটিস করতাম। তারপরে আমি একটা আমাদের উত্তরপাড়ার একটা পার্লারে আমি জয়েন করি। 600 টাকার মতো তখন স্যালারি দিত, আর অত পার্লারও ছিল না। তারপরে আমার হাজব্যান্ডের সাথে আলাপ হয়। আলাপ হওয়ার পর 15 দিনের আলাপে আমরা চলে গিয়ে বিয়ে করি। মা বাবার মতে? হ্যাঁ, বাড়িতে কিচ্ছু জানতো না। বিয়ে করার পর কিন্তু কে কত টাকা ইনকাম করে, ও কি করে, কোথায় বাড়ি, আমি এইসব কিছু জানতাম না। তারপরে আমি শুনছি যে ওর হচ্ছে পার ডে 20 টাকা ইনকাম, আর আমার তখন 600 টাকা। তো এই নিয়ে আমাদের সংসার, তাও যেই বাড়িটাতে ও ভাড়া থাকতো সেখানে 300 টাকা বাড়ি ভাড়া। এবার আমি আর সংসার আর চালাতে পারছি না। আমাদের বিয়ের 6 মাস বাদে আমি ওকে বললাম যে তুমি কি আমার প্রফেশনে আসবে, তাহলে আমরা অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবো। তখন ও বলছে আবার তো শিখতে হবে আমাকে। আমি বলছি হ্যাঁ সেই ব্যবস্থা আমি করে দেবো বলে একটা জেন্টস সেলুনে ওকে আমি ব্যবস্থা করে দিলাম। তারপরে ও শিখলো। শেখার পর তারপরে আমাদের মানে উত্তরপাড়ায় একটা পার্লারে ও জয়েন করলো। তারপরে বিয়ের 2 বছর বাদে আমার তখন মেয়ে হয়। এপ্রিল মাসে হয়েছে, জুন মাসে আমাদের 0 ব্যাংক ব্যালেন্স। তখন আমার তখন মাথাতে হচ্ছে যে না আমি একটা পার্লার করব। এবার আমাকে সবাই মানে ভালোবাসতো ক্লায়েন্ট। তো তখন বললো ঠিক আছে আমি তোকে টাকা দিচ্ছি। আমি বলছি না আমি নিজের থেকে করব। বলছে নিজের থেকে কি করবি, তোর তো মানে ব্যাংক ব্যালেন্সও নেই। তখন আমি বললাম যে হ্যাঁ সেটা তো ঠিক। তখন বলছে জানিস তো লোন পাওয়া যায়, চ আমি তোকে ব্যবস্থা করে দেবো। তো তারপরে যেই দোকানটা আমার হাজব্যান্ড আর কি কাজ করতো সেই দোকানটা ওনারা বললেন যে বিক্রি করব। তখন বলছে আপনি কততে বিক্রি করবেন? বলছে যে 2,40,000-এ। তখন আমাকে এসে বলে জানো ওই দোকানটা 2,40,000-এ বিক্রি করে দিচ্ছে, তাহলে এবার আমরা কি করব? তখন আমি বলছি দেখো না লোন পাওয়া যায়, তো আমাকে একজন বলেছে যে লোন নিয়ে দোকান হয়, তাহলে চলো যাই গিয়ে জিজ্ঞাসা করি। তারপরে বলে আমরা ব্যাংকে গেলাম। তো বললো কি দোকানটা মর্টগেজ করতে হবে আর পার মান্থ তোমাকে এত করে EMI দিতে হবে। তখন আমি বললাম ঠিক আছে বলে যাই হোক আস্তে আস্তে দোকানটা ভালোই চলছে। ওই দোকানটাই আমরা হাফ হাফ করে নিলাম। দিদি আপনি বলুন 136 স্কোয়ার ফিটের দোকান, সেটাকেও হাফ হাফ করেছি, দুটো ওর চেয়ার দুটো আমার চেয়ার। তো যাই হোক এইভাবে চলতে থাকলো। তারপরে অনেক ক্লায়েন্ট, আমরা তখন আর জায়গা দিতে পারতাম না বলে তখন আমি বললাম যে ঠিক আছে আমরা আর একটা দোকান নিই, উত্তরপাড়াতে আর একটা দোকান করি। তখন আমি ওই জেন্টস লেডিস যেটা পাশাপাশি ছিল সেটা আমি পুরোটা লেডিস করি আর ওকে আমি জেন্টস করে দিই। তারপরে ওই জেন্টসটা আবার চলতে চলতে তারপরে একটার পর একটা দিদি ভগবানের কৃপায় হয়ে গেছে। আমার মেয়ে আমার লাইফে মানে প্রচুর লাকি। এই যে ধরো 7টা পার্লার আলাপ নিশ্চয়ই দূরে দূরে রেখেছো? হ্যাঁ দূরে দূরে, আরামবাগ, মশাট, বেলুর, বালি, উত্তরপাড়ায় 3টে। কে দেখাশোনা করে সেটা? আমার হাজবেন্ডই দেখাশোনা করে। তখন এদিকে লোক রেখে দিয়েছো? হ্যাঁ, আমার ইচ্ছা ছিল যে মানে আমি এরকম লোকের দোকানে কাজ করছি, একটা টাইমে আমার কাছে এরকম হোক, অনেক বাচ্চা শিখুক আর আমার কাছেই আসুক। এখন কজন স্টাফ রয়েছে রমিতা? এখন হচ্ছে ওই 28 জনের মতো আছে। একটা সময় নিজে লড়াই করেছিলে? হ্যাঁ, নিজে বুঝেছিলে যে কত কষ্ট করে দাঁড়াতে হয়। অ্যাকচুয়ালি কি এটা তো একটা শিক্ষা দিদি যে হ্যাঁ আমি বাড়ির অমতে বিয়ে করেছি, তো আমাকেও তো একটুখানি মানে যাতে না আমার বাড়ির লোক বলে যে না তুই যেটা করেছিস সেটা ভুল, যাতে পরবর্তীকালে বলতে পারে যে না তুই যেটা করেছিস সেটা ঠিক। মেয়ে এখন কত বড়? মেয়ে এসছে দিদি, ও এখন MBA করছে। বাহ, খুব ভালো। নমিতা অনেক কষ্ট করে আজ এই জায়গায় এসে পৌঁছেছো। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট করেছো, তাই জন্যই আজ দেখো তোমার 7টা পার্লার হয়েছে। মেয়েকেও ভালো করে মানুষ করছো, আমার অনেক শুভেচ্ছা রইলো। তোমার পার্লার নিয়ে তুমি আরো অনেক বড় হও। রত্না, 17 বছরের শাড়ির ব্যবসা কিভাবে শুরু হয়েছিল? শুরু হয়েছিল দিদি আমার বিয়ের 2 বছর পর আমি ব্যবসাটা শুরু করেছি। বিয়ের 1 বছর পর হাজব্যান্ডের ব্যবসা খুব খুব খারাপ গেছে। কিসের ব্যবসা ছিল? ও চাদর সেল করতো, ডোর টু ডোরই সেল করতো।
কিন্তু সেলটা এতই খারাপ হয়ে গেল যে প্রত্যেক দিন একটা করেও চাদর বিক্রি হতো না, এরকম হতো। তো বিয়ের 1 বছর পর রীতিমতো মেয়ে হয়ে গেল। এবার মেয়েকে কি খাওয়াবো আর কি করে আমরা দুজনে খাবো সেই নিয়ে খুব টেনশানে। তখন আমার ননদের বাড়ির পাশে, নিউ ব্যারাকপুর ননদের বাড়ি, তো পাশের একজন মাসি, তার বিজনেস ছিল, উনিও বাড়িতে বিজনেস করতেন। এরকম আমি গেছি একদিন, আমাকে বলছে রত্না এত তো অসুবিধায় আছো, তুমি আমার কাছ থেকে কিছু শাড়ি নিয়ে বিক্রি করো। তো আমি তখন তার কাছ থেকে 10-12টা করে আমাকে শাড়ি দিত। তো প্রত্যেক দিন আমার বাড়ির নাগের বাজার, সেখান থেকে আমি নিউ ব্যারাকপুর যেতাম, গিয়ে ওই 10-12টা শাড়ি নিয়ে আসতাম। সারাদিনে ঘুরে ঘুরে যে কটা বিক্রি করলাম, এইভাবেই আমার চলছিল। এইভাবে আমি 2টো পুজো অন্তত এইভাবে আমি চালিয়েছি। কিন্তু দেখলাম খুব কষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন নিউ ব্যারাকপুরে যাচ্ছি, মাল নিয়ে আসছি, আবার করতো না? হ্যাঁ, না, হাজব্যান্ড করতো, ওর মতো করছেও, কিন্তু তাতে তো চলছে না কিছুই। আমিও চেষ্টা করছি, ও চেষ্টা করছে, দুজনেই চেষ্টা করছি যে কিভাবে একটু এগাবো। মেয়েটাকেও তো মানুষ করতে হবে। 2 বছর এভাবে দেখলাম কিছুই হচ্ছে না, মানে ওনার কাছে শাড়ি কিনে এনে আমি হয়তো 50 টাকা লাভ করতে পারছি। তো আমার বাবা তখন বললো, সেই যখন করছিস তাহলে আমি তোকে কিছু পুঁজি দিই, তুই তাহলে বড়বাজারের থেকে নিয়ে। তো তারপরে গিয়ে আমি বড়বাজার থেকে মাল তোলা শুরু করলাম, অল্প কিছু করতে করতে দিদি আমার মানে 2-4টে কাস্টমার করতে করতে এখন আমার 500-র উপরে দিদি কাস্টমার। তো পুঁজিটাও যা দিয়েছিল তাতে তখন হচ্ছিল না। তখন যেই লোনের সিস্টেমগুলো আছে, লোন নিয়ে আস্তে আস্তে আমার ব্যবসাটা অনেক বড় করতে পারছি। মানে পাড়ায় পাড়ায় বিক্রি করতাম। মানে শুধু নিজের পাড়ায় না, যেমন আমার বাড়ি নাগের বাজার, ওখান থেকে দোলতলায় চলে যেতাম, সারাদিন ওই ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে, হাতে ব্যাগ নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে খুব কষ্ট করে বাসে, এরকমও হয়েছে বাসে উঠতে গিয়ে ধূপ করে পড়ে গেছি, এরকমও দিন গেছে। তারপরে আবার সারাদিন বেঁচে ওখান থেকে ওই পাড়ার সবাইকে মাল দিয়ে চলে এলাম। আবার হয়তো নেক্সট মান্থে গিয়ে তাদের কালেকশনটা নিলাম। প্রত্যেকের জন্য তো ক্যাশে নিত না, ইনস্টলমেন্ট করে দিত, যে আজকে তুমি 500 নাও, কালকে তুমি পরের মাসে এসে 500 নিও। এইভাবেই চলতো ব্যবসাটা। চলতে এই পর্যন্ত এসেছি দিদি। এখন কি তোমার দোকান এখন আমি দোকান করার কথা ভাবিনি, কারণ বাড়িতেই আমার দোকানের মতো করে নিয়েছি, ঘরের মতো। বাড়ির থেকেই বিক্রি হচ্ছে। কাস্টমাররা সব এখন বাড়িতেই চলে আসে, ওরা এখান থেকেই সব মাল নিয়ে যায়। এখন আগের থেকে ভালো আছো? আগের থেকে খুব ভালো আছি দিদি। কিরম শাড়ি রাখো, কিরম রেঞ্জের শাড়ি রাখো? সব ভ্যারাইটিস রাখি, একদম 300 থেকে শুরু করে 250 থেকে শুরু করে 2000, 3000, 5000, যে যেরকম শাড়ি, হয়তো কেউ অর্ডার দিল আমাকে এই শাড়িটা এনে দাও, সেই রকম টাইপের শাড়ি এনে দিলাম। পিওর সিল্ক থেকে শুরু করে কাঁথা, সব কিছু একদম, মানে আমার কাছ থেকে মোটামুটি কাস্টমাররা সব কিছুই পায় একদম এসে। এই করে দিদি আমি বাড়ি করেছি, মেয়েকে হসপিটাল ম্যানেজমেন্ট পড়াচ্ছি। বড় হয়ে গেছে? হ্যাঁ, বড় হয়ে গেছে। আর ছোট মেয়ে, 7 বছরের একটা মেয়ে আছে, সে 2-এ পড়ে। 2 মেয়ে। হাজবেন্ড কি করছে? হাজবেন্ড এখন প্লাম্বারের কাজ করে। আচ্ছা, ভালো থেকো রত্না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।